মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ আজ। এর আগে গত সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই দিন ঠিক করেন। সেদিন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করেন। এছাড়া এই মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ১ জুলাই শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। গত ১২ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের রিপোর্ট দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ১ জুন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশনার কল রেকর্ডটি উদ্ধার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এই দাবি করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার ফেসবুক পোস্টে এই দাবি করেন তিনি। লেখেন, ফাঁস হওয়ার রেকর্ডটি একটি ট্রেলার মাত্র, অনেক কিছু এখনও বাকি। এদিকে বিবিসি জানিয়েছে শেখ হাসিনার ফোনালাপটি বাংলাদেশের টেলিযোগাযোগ পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির রেকর্ড করা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ করা গেলে রোজার আগেই ভোট হবে। বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান। নির্বাচনের প্রস্তুতি নিতে আইন শৃঙ্খলা বাহিনীকেও দেয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর থেকেই রমজানের আগে নির্বাচন নিয়ে আলোচনা। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক থেকে সেই প্রস্তুতিরই ইঙ্গিত মিলছে। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবনে এ বৈঠক হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রেস উইং। প্রেস সচিব জানান, ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষের নির্দেশ দিয়েছেন অধ্যাপক ইউনূস। সংস্কার সহ সবকিছু ঠিক থাকলে রমজানের আগেই হতে পারে ভোট। আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন। ভোটের দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্যকে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে ৫ লাখ থাকবে আনসার সদস্য, পুলিশ থাকবে ১,৪১,০০০ এবং প্রায় ২ লক্ষ পর্যবেক্ষককে অনুমতি দেবে ইসি। এছাড়া ১৮ থেকে ৩৩ বছরের ভোটারদের সুষ্ঠু পরিবেশে নির্বাচনের অভিজ্ঞতা দিতে আলাদা বুথের বিষয়ে ভেবে দেখতে বলেছেন প্রধান উপদেষ্টা। ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের যাতে পৃথক একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন, এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে, সেটার জন্য উনি দেখেছেন। এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয়, সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে ইনশিওর করা যায়। এদিকে প্রায় ১৬,০০০ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরার নজরদারি। পুলিশের বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে পারে বলেও জানান তিনি। বুধবার ঢাকায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। অসুস্থ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুস ও অধ্যাপক ডাক্তার সিরাজউদ্দিনকে দেখতে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল, জানান গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি। এ সময় আওয়ামী লীগের দমন নির্যাতনের চিত্র তুলে ধরে বিচারের দাবি জানান মির্জা ফখরুল। যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে
বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন, তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায়। শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার এগুলোর জন্য তিনি দায়ী। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তার তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। নির্বাচন ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ ভোটের অপেক্ষায়, তাই দ্রুত নির্বাচনের বিকল্প নেই। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যায় ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। এরপর রাজধানীর একটি হাসপাতালে শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান বিএনপি মহাসচিব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটের প্রতীকের তালিকায় থাকছে না শাপলা, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ কথা জানান, নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করছে, আর জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের আবেদনের সঙ্গে শাপলার প্রতীক চেয়েছে। জাতীয় প্রতীকে শাপলা থাকায় কোনো দলের প্রতীক হিসেবে বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত ইসির। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগের ৬৯টি থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করার কথা ভাবছে নির্বাচন কমিশন। ইসি আসলে কোন প্রেক্ষিতে বা কোন ব্যাখ্যাতে এটা বললেন, এটা আমাদের কাছে পরিষ্কার না এখনো। কারণ জাতীয় প্রতীকের যে বিষয়টা, সেটা আমরা সিএসির সাথে কথা বলেছি যে জাতীয় প্রতীক কেবল শাপলা না, সেটা এটা প্যাকেজ। ধানের শীষ রয়েছে, তারকা রয়েছে, এবং ধানের শীষ তারকা আরও 2টি দলের মার্কা রয়েছে, সো শাপলা কেন হইতে পারবে না। আমরা প্রথম থেকে বলে আসছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে জুলাই ঘোষণাপত্রের আলোকে। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে তরুণ নেতৃত্বের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে জুলাই পদযাত্রার পথসভাতে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ আজও বিনির্মাণ হয়নি। ৫৪ বছরেও সেই স্বপ্ন বাস্তবায়িত না হওয়ায় বাংলাদেশের ভবিষ্যৎ জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে তৈরি হবে। এ সময় তিনি আরও বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত কখনোই মিত্র হতে পারে না। পরে চুয়াডাঙ্গা থেকে পদযাত্রাটি যায় ঝিনাইদহে, সেখানে পথসভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে দলটি। ফেনীর সীমান্তবর্তী মুহুরী, সিলোনিয়া ও কোহোয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে তীব্র স্রোত থাকায় বাঁধের ভাঙন স্থান দিয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মুহুরী নদীর 11টি, কোহোয়া নদীর 6টি ও সিলোনিয়া নদীর 4টি অংশে বাঁধের ভাঙনে অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী 2 উপজেলার সব এলাকার মানুষ। শহরের কিছু নিচু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। দুর্গম এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার ও সুপেয় পানি না পাওয়ার অভিযোগ ক্ষতিগ্রস্তদের। ফেনীর পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন। সমীর, নতুন এলাকার মধ্যে কয়টি এলাকা নতুন করে প্লাবিত হয়েছে, আর যেসব এলাকায় পানিবন্দী মানুষ রয়েছে তাদের সুপেয় খাবার পানি এবং শুকনো খাবারের সংকট রয়েছে, এর জন্য কি প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে তাদেরকে খাবার পৌঁছানোর জন্য? আসলে শুকনো খাবার এবং সুপেয় পানি পৌঁছানোর ব্যাপারে আমরা প্রশাসনের সাথে কথা বলছি। তারা বলছেন যে যে এলাকাগুলোতে তারা অভিযোগ পাচ্ছেন সেই এলাকাগুলোতে তারা আসলে এই পানি, সুপেয় পানি এবং খাবার পৌঁছানোর
তারা কাজ করছেন। তবে নতুন করে যদি এলাকা বলতে বলি, সেটি হচ্ছে ফুলগাজী এবং পরশুরামের প্রত্যেকটি এলাকা এখন পানির মধ্যে ডুবে আছে। আমি এখন আছি ফেনী ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের একটি গ্রামে। সেখানে এই সকাল থেকে পানি আস্তে আস্তে ঢুকে বাড়ির সকলকে পানি ঘরগুলো এখন পানির মধ্যে ডুবে আছে। এখানকার যে বাড়ির বাসিন্দারা তারা আছেন, কিছুক্ষণ আগে তাদের ঘর বাড়ি ছেড়ে তারা আসলে অন্যত্র সরে গিয়েছেন। কেউ কেউ আবার শহরে চলে গিয়েছেন বলে আমাদেরকে বলছেন। তারা বলছেন এবং সকালবেলা এসে দেখে যে তাদের বাড়ি ঘর সব জায়গায় পানিতে ডুবে যাচ্ছে। এই ভয়ে আতঙ্কে তারা আসলে একদম গ্রাম ছাড়া হয়ে গেছে। এছাড়াও গত রাতে আরো 2টি জায়গায় নতুন করে নদীর ভাঙন তৈরি হয়েছে। এই মিলে 22টি জায়গায় ফেনী, মুহুরী, সিলিরি এবং কুহুয়া নদীর প্রায় 22টি জায়গায় এই নদী ভাঙনটা দেখা দিয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানির যে হারে বাড়ছে বা পানির যে হারে আসতেছে, এইভাবে যদি আসতে থাকে তাহলে যে ভাঙা স্থান বাধাটা সম্ভব না। যদি পানি কমে যায় তাহলে ভাঙা স্থানে তারা যে মেরামত করতে পারবে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে যে দুর্গত এলাকায় যে খাবার এবং এইগুলো পৌঁছানোর ক্ষেত্রে কাজ করতেছে। আর আশ্রয়ন প্রকল্পগুলোতে এই মুহূর্তে প্রায় 2400 মানুষ বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে তারা বলছে গতকালকে ফুলগাজীতে 800 এবং পরশুরামে 800 শুকনো খাবার তারা এইসব জায়গাগুলোতে খাবার বিতরণ করছে এবং প্রশাসনের পাশাপাশি বিজিবিও তাদের শুকনো খাবার বা সহায়তা করেছিল। এই ছিল আমার কাছে ফেনী ফুলগাজীর বন্যার পরিস্থিতি। ফেনী থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। টানা বৃষ্টি ও মেঘনার অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে নদী তীর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে আলেকজান্ডার ও মাতাব্বরহাট বাঁধের 5 কিলোমিটার এলাকা। হুমকির মুখে নদী পাড়ের 7 লাখ মানুষ। সময়মতো বাঁধের কাজ শেষ না হওয়ার অভিযোগ স্থানীয়দের। আর নিম্নমানের সামগ্রী নিয়ে কাজ করায় টেকসই হচ্ছে না বাঁধ। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানি ঢুকে পড়ে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের বেশ কিছু এলাকায়। এতে নদী রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ধসের শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কিত নদী পাড়ের প্রায় 7 লাখ বাসিন্দা। 3100 কোটি টাকা ব্যয় 31 কিলোমিটার তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ শুরু হয় 2022 সালে। তবে 3.5 বছরে কাজ হয়েছে মাত্র 60 ভাগ। নদীর ঢেউ আর নিম্নমানের ডাম্পিং সামগ্রীতে বাঁধের একাধিক স্থানে দেখা দিয়েছে ভাঙন। বেড়িবাঁধটা কাজে বিলম্ব হওয়ার কারণে বেড়ে দিয়ে পানি ঢুকে আমাদের এই জনজীবন মানুষকে বিপর্যস্ত করতেছে। 3100 কোটি টাকার কাজ আজকে আপনার কত প্রায় 3-4 বছর হয়েছে কাজ করতে আছে কোনো কাজের কোনো গতি নেই। আলেকজান্ডার ও মাতাব্বরহাট অংশে 8 কিলোমিটার এলাকা বাঁধও ভাঙনের মুখে। নদী গর্ভে বিলীন হওয়ার শঙ্কায় অনেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। বেড়িতে আরেকটু মজবুত হওয়া দরকার ছিল। আর এই জায়গাটাতে মনে করেন বেশি খাড়ে, এখানে দরকার ছিল ব্লক আরো বেশি করে দেওয়ার। বেড়িবাঁধটা ভেঙে গেছে এবং কি অনেক জায়গায় পানি উঠেছে। মাতাব্বরহাট অনেক বাড়ি ঘর ও দোকানপাট অনেক কিছু ডুবে গেছে। প্রকল্পে 97টি প্যাকেজে কাজ চললেও অগ্রগতি আশানুরূপ নয়। পানি উন্নয়ন বোর্ড বলছে নির্ধারিত সময়ে শেষ হবে প্রকল্পের কাজ। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা চলছে। তাৎক্ষণিক ব্যবস্থা বলতে কিছু জায়গায় ডিপ্রেশন হয়েছে। আপনারা যে জেনেছেন কয়েকদিন আগে যে আমাদের যে অতি বৃষ্টি এবং ইসের কারণে যে জলোচ্ছ্বাসটা হলো, আমরা সেসব জায়গায় দ্রুতই ব্যবস্থা নেব এবং মেরামত আমরা করে ফেলব। 2025 সালের ডিসেম্বরে বাঁধ নির্মাণের প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 দিন কিছুটা কম থাকলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শনিবার থেকে সারা দেশে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 20 জুলাইয়ের পর বঙ্গোপসাগরে দেখা দিতে পারে নিম্নচাপ। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে টানা ভারী বৃষ্টি না হলে বড় বন্যার শঙ্কা নেই। মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশের আকাশ মেঘে ঢাকা। বুধবার রাজধানীতে বৃষ্টি হয়েছে 80 মিলিমিটার।
তবে চট্টগ্রাম বিভাগে চলছে অতি ভারী বৃষ্টি। ফেনীতে মঙ্গলবার পর্যন্ত 550 মিলিমিটার বৃষ্টি হলেও বুধবার হয়েছে 82 মিলিমিটার। তবে বান্দরবান, নোয়াখালীতে 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে বৃষ্টির পরিমাণ আগামী 2 দিন কিছুটা কমতে পারে, তবে শনিবার সন্ধ্যা থেকেই সারা দেশেই বাড়বে বৃষ্টি। আগামী 19 তারিখ পর্যন্ত এইরকম লঘুচাপ সিস্টেম ঘনীভূত হয়ে যে নিম্নচাপে তৈরি হবে তার কোনো সম্ভাবনা নেই। তবে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে 12 তারিখ সন্ধ্যা থেকেই আবার পুনরায় সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে চট্টগ্রাম বিভাগের নদ নদীর পানি বাড়ছে। ফেনীর মুহুরী, সেলোনিয়া ও চট্টগ্রামের হালদার পানি শনিবার পর্যন্ত বিপদসীমার ওপরে থাকবে। ফেনী জেলাতে বন্যা পরিস্থিতি বিরাজ করছে, যেটি আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে উন্নতি লাভ করতে পারে এবং একই সাথে চট্টগ্রাম বিভাগের হালদা নদী অববাহিকাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। আমরা আশা করছি যে পরবর্তীতে ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসলে এখানে বন্যা ঝুঁকি কম। বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও বলছে পদ্মা ও মেঘনার পানি কয়েকদিন বাড়তে পারে, তবে এই সময়ে উজানের বৃষ্টির সম্ভাবনা নেই। তাই এই মুহূর্তে দেশে বড় বন্যার প্রকোপ খুব বেশি নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারী বর্ষণে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুরে জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, টানা বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লা, ফেনী, নোয়াখালীর বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। এসব এলাকায় বৃহস্পতিবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কিছুটা উদ্বেগ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ হয়নি, তবে আগামী 13 জুলাই থেকে রুটিন অনুযায়ী অন্য পরীক্ষাগুলো চলবে। মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছে না। সীমান্তের কড়াকড়ি ফাঁকি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা এসব মানুষ ঠাঁই নিচ্ছে রোহিঙ্গা শিবিরের আত্মীয়দের কাছে। এদিকে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, নিবন্ধিত 1,18,000 রোহিঙ্গার জন্য তৈরি হচ্ছে ঘর। মিয়ানমারের বুথিঢঙ্গের বাসিন্দা জিয়াবুল হক আরাকান আর্মির হামলায় এক পা হারিয়ে কোনো মতে পালিয়ে আশ্রয় নেন পাহাড়ে। সেখান থেকে আসেন বাংলাদেশের উখিয়া সীমান্তে। আমাদের এলাকার যুবকদের তারা ধরে নিয়ে আরাকান আর্মিতে যোগ দিতে বাধ্য করে, না হয় আরসার সদস্য দাবি করে নির্যাতন করে। রোহিঙ্গারা জানাচ্ছেন, রাখাইন প্রদেশ এখন প্রায় রোহিঙ্গা শূন্য। আগে মিয়ানমারে জান্তা বাহিনী, পরে আরাকান আর্মির অত্যাচারে তারা ভিটেমাটি ছাড়া। জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে আরাকান আর্মির টার্গেট রোহিঙ্গাদের দলে নেয়া। এতে অসম্মতি জানালে চলে নির্যাতন। আরাকান আর্মির নির্যাতনে রাখাইন ছাড়া অনেকে এখন বাংলাদেশের শরণার্থী শিবিরে। কেউ কেউ গেছেন সাগরপথে মালয়েশিয়া বা থাইল্যান্ডে। মিয়ানমারে জান্তা এবং আরাকান আর্মির সংঘাতে আটকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ। নেই সংকট সমাধানের লক্ষণ, যা বাড়াচ্ছে উদ্বেগ। সত্যি এখানে নতুন রোহিঙ্গারা চলে আসছে, তো আমরা যে ওদেরকে পাঠানোর বিষয়ে যে কাজ করছিলাম, আমার মনে হচ্ছে এই জায়গাটা ঠিকভাবে কাজ হচ্ছে না। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বেড়েছে সংকট। বাংলাদেশে নতুন করে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 1,18,000। আমরা হাঞ্চ করতে পারছিলাম যে রোহিঙ্গারা আবার আসা শুরু করবে এবং সেটি হয়েছে। আমাদের এইখানে যে রেজিস্ট্রেশন প্রসেসটি আছে, এখন টেকনিক্যাল প্রবলেমের কারণে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বন্ধ আছে। বর্তমানে উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 13 লাখের বেশি। গেল 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উখিয়া, কক্সবাজার। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনায় সমন্বয়ের ঘাটতি দেখছেন সাবেক কূটনীতিকরা। বলেন, কূটনীতি ভারসাম্যহীন হয়ে পড়লে তার সুযোগ নিতে পারে অপর পক্ষ। আর বাণিজ্য ঘাটতি মেটাতে ঢাকা প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে চাপ আরও বাড়াতে পারে ওয়াশিংটন। তাই আলোচনায় আরও সতর্কভাবে এগোনোর পরামর্শ বিশ্লেষকদের।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। পরে তা ৩ মাস স্থগিত রাখে ট্রাম্প প্রশাসন। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে যুক্তরাজ্য, ভিয়েতনাম, আংশিক চুক্তিতে যাচ্ছে চীন, ভারতও। চলতি সপ্তাহে বাংলাদেশি পণ্যে দুভাগ কমিয়ে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক রাষ্ট্রদূতরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে ৯০ দিনের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তাদের মতে এর অন্যতম কারণ সমন্বয়হীনতা। বিচ্ছিন্নতা অথবা আমাদের সমন্বয়ের অভাবটা কিন্তু আপনার প্রতিপক্ষ খুব ভালোভাবে এটাকে এক্সপ্লয়েট করবে বা এটাকে কাজে লাগাবে। এবং আমরা এমন একটা সময় কথা বলছি যখন এই নেগোসিয়েশন চলছে, ওয়াশিংটনে একজন আমাদের অ্যাম্বাসেডর নাই। বৈদেশিক বাণিজ্যের কিন্তু পররাষ্ট্র বিষয়ক বিরাট একটা সম্পৃক্ততা আছে, তো সেখানেও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাদ দিয়ে করা ঠিক হয় না। শুল্ক কমাতে ওয়াশিংটনে দ্বিতীয় পর্যায়ে আলোচনায় যুক্ত রয়েছে ঢাকা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান সহ তুলা আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। খাদ্যশস্য কেনায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত ক্রয় দেশের জন্য কতটুকু মঙ্গলের হবে তা নিয়ে শঙ্কা রয়েছে বলে মনে করেন সাবেক ২ রাষ্ট্রদূত। আমরা বললাম যে এগুলো কিনবো, তারপরে শেষ পর্যন্ত কিনতে পারলাম না। সেই জন্য আমরা বুঝে শুনে কথা বলতে হবে, যেটা আমরা পারবো সেটা করব। আর তারপরে তাদেরকে আমরা দিয়ে দিলাম, তারপরে আমাদের লস হতে থাকলো, সেটা আমাদের কোনো অবস্থাতেই করা উচিত না। শূন্য শুল্কে আমরা অনেক কিছু তাদের পণ্য এখানে ঢুকবার সুযোগ করে যদি দিই, তাহলে তো আমার অন্য অংশীদাররাও তো একই জিনিস চাইতে পারে। সেটা যদি চায় তাহলে তার প্রতিক্রিয়া আমার অর্থনীতির উপর কি হবে, এই বিশ্লেষণগুলো কিন্তু খুব জরুরি দরকার। পাল্টা শুল্ক আলোচনায় বাংলাদেশের কৌশল ও প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গড়ে $10 পোশাক রপ্তানির পেছনে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের এখন শুল্ক দিতে হবে $5 বেশি, যা গত এপ্রিল পর্যন্ত ছিল $1.5। অর্থাৎ নতুন 35% শুল্ক যোগ হলে মোট অঙ্কের হার 50% ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞ ও রপ্তানিকারকদের আশঙ্কা, এতে ক্রেতা প্রতিষ্ঠান চলে যাবে অন্য দেশে। পরোক্ষভাবে কমতে পারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা। নতুন শুল্ক হার ঘোষণা করে সম্প্রতি বাংলাদেশ সহ 14টি দেশকে চিঠি দেয় ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি পণ্যের ওপর আগে থেকে গড়ে 15%-এর বেশি শুল্ক ছিল। এর সঙ্গে নতুন 35% যোগ হলে মোট শুল্ক 50% ছাড়িয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্ক নীতিতে মার্কিন আমদানিকারকদের অতিরিক্ত খরচ হবে। এতে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমার আশঙ্কা রয়েছে, যা মোকাবেলা করা কঠিন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে আমরা রপ্তানি যেটা করি তার উপরে তারা যে শুল্ক তাদের কাস্টমস বসায়, সেটা গড় হলো 15%। তার মানে এখন গড়ের ওই 15%-এর সাথে আরো 35% যোগ হলে এটা হবে 50%। তৈরি পোশাকের ক্ষেত্রে গড় হলো 16%। তার মানে তৈরি পোশাকের গড় দাঁড়াবে যে 16 যোগ 35 51%। যে আমাদের কনসার্নটা হচ্ছে যে অন্য দেশের তুলনায় আমাদের শুল্ক হারের যেন খুব বড় রকমের ব্যবধান না থাকে, তাহলে আমরা সক্ষমতা হারিয়ে ফেলব। প্রস্তাবিত শুল্ক চুক্তিতে যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা করতে হবে। এমনকি অন্য দেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশকেও দিতে হবে। এমন পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের কৌশলী হতে হবে এবং আলোচনাটা খুব সতর্কভাবে করতে হবে, কারণ এর উপরে কিন্তু আমাদের অনেক বড় ভবিষ্যৎ নির্ভর করছে। স্পেশালি আমাদের যে গার্মেন্টস কমিউনিটি, আমরা খুব শঙ্কার মধ্যে আছি। বাংলাদেশ মার্কিন পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার বৈঠক চলমান রয়েছে, যা চলবে 11 জুলাই পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 9 মাস ধরে অমানবিক নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফেরেন 2 যুবক। বুধবার সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তারা। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং ব্র্যাকের সহায়তায় 3 বাংলাদেশিকে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার ও বিপদগ্রস্ত এলাকা থেকে উদ্ধার করে দেশে আনা হয়। দুঃসহ স্মৃতি নিয়ে লিবিয়ায় মাফিয়াদের হাতে বিক্রি হওয়া ঝিনাইদহের মতিউর রহমান সাগর ও কুষ্টিয়ার তানজির শেখ সহ 162 বাংলাদেশি ফিরে এলেন দেশের মাটিতে। লিবিয়ায় দীর্ঘ 2 বছর অমানবিক অত্যাচার সহ্য করতে হয় তাদের।
মানব পাচার চক্রের খপ্পরে পড়ে চাকরির প্রলোভনে তারা লিবিয়ায় পাড়ি জমান। সেখানে বিক্রি হন স্থানীয় মাফিয়াদের হাতে। পরে ইউরোপে পাঠিয়ে দেওয়ার কথা বলে টাকার জন্য চলে শারীরিক ও মানসিক নির্যাতন। মুক্তিপণের দাবিতে পরিবারকে চাপ দেয় মাফিয়ারা। আমাদেরকে বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে বাসায় থেকে 25 লক্ষ টাকা দেওয়ার দাবি করে। অনেক দিন এরকম মাইটার খাওয়ার পরে একসময় সহ্য করতে না পারে বাড়ির জমি বিক্রি করে টাকা দিছিল, কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা না দিয়ে তারা ছাড়েনি। হয়তো 1 কাপ পানি দিত 24 ঘন্টার ভিতরে, আর 2টা বিস্কুট দিত। অনেক সময় দেখা গেছে 2 চামচ ভাত দিত আর 1 চামচ ডাউল দিত, তাও 24 ঘন্টার ভিতরে, আর কোনো খানা দিত না। মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চান ভুক্তভোগীরা। এই ছেলে বাঁচাতে আমাকে 36 লাখ টাকা 34 লাখ টাকা আছে। এই ছেলে বাঁচাতে আমার 32 লাখ টাকা নিচ্ছে। ওই এনেছে রবিজুল। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইটালি বা ইউরোপে যাওয়ার যে স্বপ্ন দেখে, এটা যে বাস্তবে হচ্ছে না সেটাও আরো তুলে ধরতে হবে। আর্থিক সচ্ছলতার আশায় 2023 সালে গ্রামের দালালের খপ্পরে পড়ে সাগর তানজিররা প্রায় 4 লাখ টাকা খরচ করে দেশ ছাড়েন লিবিয়ার উদ্দেশ্যে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে ঝালকাঠির আটঘর নৌকার হাট। বর্ষা মৌসুমে এই অঞ্চলে নৌকার চাহিদা বেড়ে যাওয়ায় ব্যস্ত সময় কাটে কারিগরদের। 5 মাসের এই হাটে নৌকা বেচাকেনা হয় 3 কোটি টাকারও বেশি। ঝালকাঠিতে এবার অতিবৃষ্টির কারণে খালবিল নদীনালা পানিতে টইটুম্বুর হয়ে উঠেছে। এই জেলায় বাগান থেকে পেয়ারা সহ বিভিন্ন ফসল সংগ্রহ এবং বাজারজাতের জন্য নৌকার বিকল্প নেই। আটঘর নৌকার হাট এখন মুখর হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে তৈরি করা নৌকা নিয়ে আসা হয় এই হাটে। সেখান থেকে পছন্দের নৌকা কিনে নিয়ে যান ক্রেতারা। কয়েক বছরের তুলনায় এবার এই বাহনের দাম অনেক বেশি অভিযোগ তাদের। নৌকা আছে কিন্তু দামও বেশি, ক্রেতা বেশি। বাজার ছিল 2000-2500 টাকা, এখন বাজারে এসে দেখি একটু বাজার চড়া। বিক্রেতারা জানান একটি নৌকা তৈরিতে রকমভেদে 2.5 থেকে 5,500 টাকা খরচ হয়, যা বিক্রি হয় 3.5 থেকে 6,000 টাকায়। কারিগরদের মজুরি সহ উপকরণের দাম বাড়ায় পুষিয়ে উঠতে পারছেন না তারা। অর্ডার দিয়ে বানাই আনি, এবার একটু খরচা বেশি বিদায় নৌকার দাম একটু বেশি। লোহারও তো একটু দাম বেশি, যার কারণে মোটামুটি টাকা নৌকার হারে একটু বাড়িয়ে যায়। আটঘরে প্রতি হাটে 3 থেকে 350 নৌকা বিক্রি হয়। এই পেশার সঙ্গে জড়িতদের ঋণসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন বিসিক কর্মকর্তা। এই কারিগরদেরকে বিসিক আর্থিকভাবে সহায়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর। এছাড়াও ওনারা যদি কোনো কারিগরি সহায়তা প্রয়োজন মনে করে এবং বিসিকের সহায়তা চায়, বিসিক তাদেরকে সহায়তা প্রদানে বদ্ধপরিকর। আটঘর নৌকার হাটে জ্যৈষ্ঠ থেকে আশ্বিন এই 5 মাসে প্রায় 3 কোটি টাকার নৌকা বেচাকেনা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।